আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহজিয়া শাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে সারা দেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ বললেন প্রধানমন্ত্রী। মানুষকে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে এই ধ্বংসযজ্ঞ। সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে, আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে বাংলাদেশ। এবং সকাল থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি, ঢাকা সহ 10টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝরে যাবার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এছাড়া মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন থাকছে বিনোদন বিশ্ব। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। এছাড়া মসজিদে দোয়া, মন্দিরে গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে। সরকারি বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবে বলেও জানানো হয়। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো রাজনৈতিক নয়, সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষকে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গতকাল সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক পরিশ্রমের পর আন্তর্জাতিক অঙ্গনে একটি অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ, কিন্তু সব অর্জন ধ্বংস করার ষড়যন্ত্র করছে একটি চক্র। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদা আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা ইস্যু না, একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন উন্নত করে, সেটাই ধ্বংস করা। এদিকে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি হিসাবে জামায়াত শিবির নিষিদ্ধে একমত হয়েছে 14 দলীয় জোট। সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সব কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। 14 দলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। 14 দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকারের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা ও সন্ত্রাসী কমান্ডারদের ঘটনায় সুশীল সমাজ এবং মিডিয়া সহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন।
এতে বলা হয় সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবিলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে। সকাল থেকে মেঘলা রাজধানীর ঢাকার আকাশ জুড়ে বিচরণ করছে কালো মেঘ, সেই সঙ্গে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী। অনেকে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেন আশেপাশের ছাউনির নিচে, কেউ কেউ ছাতা মাথায় গন্তব্যের উদ্দেশ্যে পথ চলছেন। এদিকে ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জামালপুরে লাগামহীন নিত্যপণ্যের বাজার, শাকসবজি সহ মাছ মাংসের দাম বাড়ছে প্রতিনিয়ত। বিক্রেতাদের অজুহাত সরবরাহ সংকটের, ক্রেতাদের অভিযোগ নিয়মিত হচ্ছে না বাজার মনিটরিং। ভোক্তা অধিদপ্তর বলছেন নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এবং অভিযানের পরিচালনা করা হবে। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশের মতো জামালপুরের ইসলামপুরে নাগালের বাইরে সবজির বাজার গত 2 সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমিত সরবরাহ থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা। আশপাশের এলাকা থেকে পণ্য আসলেও দাম কমছে না। তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করছে অভিযোগ ভোক্তাদের। কাঁচা বাজার আর কি বলবো, শশা 80 টাকা কেজি, কাঁচামরিচ 250 টাকা কেজি, বাগুন 70-80 টাকা কেজি, আলু 80 টাকা কেজি, 70 টাকা কেজি। আগের থেকে একটু তুলনামূলক একটু বেশি, আগে নিচ্ছি 300 টাকা করে, এখন 350 টাকা কেজি নিল। সাধারণ মানুষের বাজার এখন নাগালের বাইরে চলে গেছে। আজকে আমি অনেকগুলো বাজারে করলাম, দেখলাম যে বাজারের দাম খুবই বেশি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও বন্যায় সবজি ক্ষতিগ্রস্ত এবং বাজারে সবজির আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। এই যে লোকাল বাজারগুলোতে সংকট পড়ে, তখন আমরা কর্পোরেট কোম্পানির কাছ থেকে কিনে নিই। বাজারে আমদানি কম হয় তাই দাম বেশি হয়ে যায়, আর যদি একটু আমদানি বেশি হয় দাম একটু কমে যায়। এই তো হইলো কাঁচামালের ব্যবসা। জিনিসগুলো বাজারে যখন ঠিক মতন থাকতো, আমরা থাকলে সেন হয়তো আমরা বাজারটা আমরা নিয়ন্ত্রণ হইতো। নিয়মিত বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কোন পণ্যের অহেতুক মূল্য বৃদ্ধি পাওয়ার আসলে এখানে কোনো সুযোগ নেই। এই বিষয়টাকে শুক্র শনিবার সহ কঠোরভাবে আমরা এটাকে দেখবো, এমনকি আশা করব যে এই বিষয়ে আর কোনো বড় ধরনের সমস্যা থাকবে না। শুধু আশ্বাস নয়, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষের নামে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ফলে 2000 শিক্ষার্থীকে ভর্তি হতে হচ্ছে অতিরিক্ত অর্থ দিয়ে। কলেজের এমন আচরণে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী অভিভাবকরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 2024-25 শিক্ষাবর্ষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণীতেই বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট 1800 শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে ভর্তি হচ্ছে মানিকগঞ্জ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বোর্ডের পরিপত্র অনুযায়ী ভর্তি ও সেশন চার্জ বাবদ সর্বোচ্চ 2595 টাকা এবং সর্বনিম্ন 2225 টাকা বেঁধে দেওয়া হয়, কিন্তু বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থী প্রতি অতিরিক্ত 330 টাকা আদায় করা হচ্ছে। জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কলেজে এমন অনিয়মের বিষয়ে হতভম্ব অভিভাবকরা। কম্পিউটারে ওখানে দেখলাম হইলে 2600 টাকা, আর কলেজ কর্তৃপক্ষ নিচ্ছে 330 টাকা। যদি নিয়ম থাকে তাহলে ঠিক আছে, আর যদি নিয়মের বাইরে থাকে তাহলে একটা বাড়তি চাপ। এত কষ্ট করে এতক্ষণ দাঁড়ায় থাকার পরে যদি না জমা দিতে পারি আমাদের তো অনেক কষ্ট লাগবেই। অতিরিক্ত টাকা নেওয়াটা চাপ মনে করছেন শিক্ষার্থীরা। মানবিক শাখায় ভর্তি করিয়েছি, এখানে তার জন্য লেগেছে 2500 টাকা, আর এক্সট্রা 350 টাকা নিচ্ছে, মানে 330 টাকা নিয়েছে হলো আইডি কার্ডের জন্য। 2595 টাকা দিয়েছি, আর এখানে হচ্ছে যে একটা রসিদের জন্য 330 টাকা নেওয়া হয়েছে। অনলাইনে ভর্তি হয়েছি 2600 টাকা দিয়া, পরে আবার এই জায়গা ওই জায়গা থেকে কাগজপাতি দিছে, তো এই জায়গায় না লাইনে দাঁড়ানোর পরে 330 টাকা নিছে। স্লিপ দিছে, আর এই যে এই ব্যাচটা দিছে, আর এই যে বইটা, এটা কলেজের আলাদাভাবে সার্চ করছে। এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলেজের অধ্যক্ষ।
বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায়কারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। ভরা মৌসুমেও পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে মেহেরপুরের গাংনী উপজেলার পাট চাষিরা। কৃষি বিভাগের পরামর্শে পলিথিন ও স্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করা পাট জাগ দিলেও বাড়ছে না উৎপাদন খরচ, আর এতেই হিমশিম খাচ্ছেন স্থানীয় কৃষকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট, জানাচ্ছেন আমিনা হীরা। মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি বছরে ৮,৮২০ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও পাট কাটার পর পর্যাপ্ত পানির অভাবে খাল, বিল ও ডোবায় পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে শঙ্কায় পাট চাষিরা। বৃষ্টির আশায় ডোবার পাশে পাট ফেলে রাখলেও রোদ্রে তা শুকিয়ে যাচ্ছে। কোনো রকম হাঁটু পানির মধ্যে পাট জাগ দেওয়ার ব্যবস্থা করলেও রং ভালো না হওয়ায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বৃষ্টি নাইকো, খাদ খন্দলে পানি নাইকো, এই পানিটা হয়েছে যদি বৃষ্টিতে হতো তাহলে আমাদের ডবল খরচ কখনো হতো না। বৃষ্টির কারণেই পাট কাটতে পারছে না এবং জাগ দিতে পারছে না, লাভ হবে না, পানি প্রচুর পানি লাগছে। আবার জাগ দিতে জমিতে পাট কেটে বিভিন্ন ডোবায় নিয়ে যেতেও বাড়ছে উৎপাদন খরচ। পাট কাটা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত বাজার দরের তুলনায় খরচ বেশি। তাই সরকারের কাছে পাটের দাম বৃদ্ধির দাবি পাট চাষিদের। ডুবানি পর্যন্ত 20,430 টাকা খরচ হয়েছে, আবার একদম টোটাল হিসাব। বুনে হুনে নিয়ে আনি, খুঁড়াইনি, ডুবাইনি, কাটা মাটা সব খরচ মিলিত করি দেখা যায় ঘরে হুনে টাকা দিতে হয়। পাটবেলা করি শুধু তামাক পোয়ানোর জন্য, খরিদ দরকার, তামাকের ঘরটার বেড়া লাগে। একটু পাটটা বেশি সরকার দাম দিত তো আমার কৃষকরা একটু বাঁচত। এদিকে ছোটখাটো গর্ত করে চারদিকে পলিথিন দিয়ে শ্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করে পাট জাগ দেওয়ার পরামর্শ দিলেন এই কৃষি অফিসার। পানি সংরক্ষণ করা যায় পলিথিনের মতো জায়গায়, সেখানেও অনেক কৃষক পাট জাগ দিচ্ছে এবং কিছু কিছু ডোবা হচ্ছে নালা যেসব জায়গায় আছে কি করেছে সেখানেও আমরা কৃষকদের পাট জাগে উৎসাহিত করছি। আমিনা হীরা, মাই টিভি নিউজ। নোয়াখালীতে মসজিদের ওপর কাজ করতে গিয়ে মসজিদের ওপর দিয়ে যাওয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে 2 জন নিহত হয়েছে। সোমবার বেগমগঞ্জ উপজেলার মহম্মদপুর 2 নং ওয়ার্ড আরবান বাড়ির সামনে মসজিদের এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনার সাবেক মেম্বার আরিফ হত্যার ঘটনায় জড়িত 2 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ। কেএমপি সদর অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক। গত 24 জুন রাতে লোডশেডিং এর সময় সাবেক মেম্বার আরিফ নিজ বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে তাকে গুলি করে হত্যা করে। আরিফের বাবা বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন। 24 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত 1 জনকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় 5 আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 75তম জন্মবার্ষিকী উদযাপন। 8 আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 94তম জন্মবার্ষিকী উদযাপন এবং 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী এম মাহমুদুল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শারমিনা নিগার, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুনির সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি,
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী সহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে জনপ্রতিনিধিদের নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু, লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার উপস্থিত ছিলেন। দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে পার্বতীপুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের হলদিয়া বাড়ি রেলগেটের বেহাল অবস্থা নিয়ে মাইটিভির সংবাদ প্রচারের পর অবশেষে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের। নতুন রেল লাইন স্থাপনের পাশাপাশি খানাখন্দ সংস্কার করায় ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে সংস্কারের মাধ্যমে চলাচল উপযোগী করায় মাইটিভি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয়রা। এছাড়াও পরিবহন সংশ্লিষ্টরাও ধন্যবাদ জানিয়েছেন। লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি বিভাগের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম সহ অনেকে। জামালপুরের দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকেরা। সোমবার উপজেলার কাঠারবীর বাজারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ ভুক্তভোগী গ্রাহকরা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোর্ট আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যান্য নিহতদের স্মরণে সারা দেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ বললেন প্রধানমন্ত্রী। মানুষকে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে এই ধ্বংসযজ্ঞ। সরকার ও জনগণের সময় উপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করছে বাংলাদেশ। এবং সকাল থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি, ঢাকা সহ 10টি অঞ্চলের ওপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদপত্র ভিজিট করুন, YouTube/মাইটিভি বিডি নিউজ, এবং আমাদের অনুষ্ঠানটিতে ভিজিট করুন YouTube/মাইটিভি বাংলা ও Facebook/মাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।